হ্যালো ভিউয়ার্স, অনেক অপেক্ষার পর আবারও টলিউড স্টোরি এক্সপ্লেনারে আমি ফিরে এসেছি তোমাদের পছন্দের ধারাবাহিক রাঙামতি তীরন্দাজের রিভিউ নিয়ে। তাহলে আমরা দেখে নিই যে আজকের রিভিউতে কি হতে চলেছে। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাঙামতি নিজে নিজে ব্যান্ডেজ করছে তার কাটা জায়গাটাতে। আর ঠিক সেই সময় একলব্য আসে। একলব্যের সেটা দেখে ভালো লাগে না। তখন একলব্য রাঙাকে ব্যান্ডেজ করে দিচ্ছে আর বলছে যে তুমি নিজে নিজে করতে গেলে কেন? হসপিটালে তো তাও নার্সরা ছিল, এখানে তুমি আমাকে ডাকতে পারতে। এরপরে যখন রাঙামতিকে একলব্য ব্যান্ডেজ করে দিচ্ছে তখন একলব্যকে দেখে কিন্তু রাঙামতি তাকিয়ে আছে আর কি একলব্যের দিকে। রাঙামতির একটু ইতস্তত বোধও হচ্ছে, হাজার হোক ব্যান্ডেজ করে দিচ্ছে বলে কথা। একলব্য সেটা বুঝতেও পারে, কিন্তু তবুও জোর করে ব্যান্ডেজ করে দিচ্ছে, সে রাঙা যাই ভাবুক না কেন। অনেক কষ্ট করে রাঙামতিকে ফিরে পেয়েছে একলব্য, তাই আর কোনো রিস্ক নেবে না রাঙাকে নিয়ে। ঠিক সেই সময় কিন্তু উৎপলকে নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছে, তারা উৎপলকে পুলিশে ধরিয়ে দেবে এই কথাও ভাবছে। এর জবাবে রাঙা বলছে উৎপলের এগেনস্টে তো না হয় আগে থেকে পুলিশ কেস আছে, এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে বড় বৌদি এর সাথে কতটা কিভাবে জড়িয়ে আছে সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক সেই সময় রাঙামতি কিছু কথা হসপিটালে শুনতে পেয়েছিল, সেই সমস্ত কথা শেয়ার করছে একলব্যের সাথে। বলছে যে আজকালকার দিনে স্ত্রীরা স্বামীদের কাছ থেকে খোরপোশ চায়, আর খোরপোশ আবার যেই সেই টাকা নয়, 60-70 লাখ পর্যন্ত চায়। আর বেচারা স্বামীগুলো সেইটাই কত কষ্ট করে জোটায়, আর না পেরে হয়তো কতজন কত কি করেও ফেলে। এই কথাটা একলব্য শুনতে থাকে মন দিয়ে, কিন্তু উত্তরে কিছু বলছে না। তখন রাঙামতি হঠাৎ করে বলছে যে আমি কিন্তু এরকমটা নই, আমি কিন্তু এরকম বউ একদমই নই। তুই আমাকে ডিভোর্স দিবি বলেছিস না, কিন্তু আমি কিন্তু তোর কাছে একদম কোনো টাকা পয়সা নেব না। তুইও কিন্তু আমাকে কোনো টাকা পয়সা দিবি না। আমি জানি তোর আমার উপরে অনেক মায়া, আর সেই মায়ের খাতিরে হয়তো তুই আমাকে টাকাও দিতে চাইবি, কিন্তু আমি কিন্তু নেব না, কারণ আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের খরচাটা নিজেই চালাতে চাই। ডিভোর্সের কথাটা শুনে কিন্তু একলব্যের একদম ভালো লাগে না। একলব্য কিন্তু মনে মনে অনেক রেগে যায়। প্রথমে প্রকাশ করে না, কিন্তু পরে নিজেকে আর ধরে রাখতে পারে না। তখন রাঙামতির উপরে রেগে যায়, রাঙামতিকে চুপ করতে বলে আর সেখান থেকে বেরিয়ে চলে যায়। রাঙামতি বুঝতে পারে, রাঙামতিও চুপ করে যায়। এদিকে বাড়িতে সত্যনারায়ণ পুজো চলছে। বৃন্দা নতুন কাজের লোককে দেখে বকাবকি করছে। বুঝতে তো পারে না যে ওটা রাঙা, নতুন কাজের লোক, টাকা পয়সা দিতে হচ্ছে, ওকে বকাবকি করছে যে এখানে পুজো চলছে, তুমি এখানে কি করছো? এই কাজকর্মগুলো কি আগে সেরে রাখতে পারো নি? এই বলে খুব বকাবকি করছে। রাঙা তো চুপ করে আছে, শুধু মাথা নাড়াচ্ছে। রাঙার উপরে চিৎকার করলে একলব্যের মা কিন্তু বারণ করছে, বলছে পুজো পার্বণের দিনে বাড়িতে কেন চিৎকার চেঁচামেচি করছো বৃন্দা? বৃন্দা তো তখন চুপ করে যায়, কোনো কথা বলে না, কিন্তু মনে মনে প্ল্যান কষতে থাকে। তারা একটা প্ল্যান তো অলরেডি করে রেখেছে, তো সেই প্ল্যানটা যখনই সাকসেস হবে আর তাদের প্ল্যান মোতাবেক যখন সবাই অজ্ঞান হয়ে যাবে, তখন যে টাকাটা একলব্যের মা বাবা ঘরে রেখেছে সেই টাকাটাকে কি করে হাতাবে সেই প্ল্যানটাই করছে আর কি মনে মনে। এরপর একলব্য বৃন্দা সবাই যখন পুজোতে বসে পড়ে, আরও বাকি যারা বাড়িতে আছে সবাই মিলিয়ে পুজোতে বসে পড়ে আর কি, তখন বৃন্দা কিন্তু আগের দিনের মতো একই কথাই মনে মনে ভাবতে থাকে যে রাঙা নিখোঁজ, কিন্তু বাড়ির কারোর মধ্যে একটুও কোনো চিন্তা নেই কেন রাঙাকে নিয়ে, উল্টে আবার সবাই মিলে ভক্তি ভরে পুজো করছে। এরপরে এদিকে নগেনকে কিছু একটা শরবত বানাতে দেখা যাচ্ছে। সেই সময় রাঙা কিন্তু সেখান দিয়ে যাচ্ছে, কাজ করছে আর কি, বাড়ির কাজকর্ম। সেই সময় সেই শরবত বানাতে দেখে নগেনকে আবার জিজ্ঞাসাও করছে যে কি করছো গো, অন্যরকম গলা করে বলছে। উত্তরে আবার নগেন বলছে বাড়িতে তো সবাই উপোস করেছে, তাই সে সবার জন্য একটা স্পেশাল ঘোল বানাচ্ছে। এরপরে রাঙামতি নগেনের উদ্দেশ্যটা জানার জন্যে সেখান থেকে চলে যাওয়ার ভান করে আর আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে দরজার আড়ালে, আর দেখতে থাকে দূর থেকে। আর নগেন ভাবছে রাঙা তো চলে গেল, এদিক ওদিক দেখে রাঙা আর নেই। তখন সেই সুযোগে নগেন কি করে, ঘোলের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়, আর সেটা কিন্তু রাঙা দরজার আড়াল থেকে দেখে ফেলে। এরপরে রাঙা কি করছে, ঘরের মধ্যে এসে নগেনের যে ঘোলের কথাটা, ও যে কিছু একটা মিশিয়েছে এই কথাটা কিন্তু পিসিমাকে জানিয়ে দেয়। এরপরে পিসিমা কি করে, সেই ঘোলের কথাটা কিন্তু একলব্যের মাকে জানিয়ে দেয়। আর এরপরে পুজো শেষ হতেই নগেন সেই ঘোল নিয়ে সেখানে উপস্থিত হয়ে যায় সবাইকে খাওয়ানোর জন্যে। নগেন বলছে যে আপনারা সবাই তো সকাল থেকে উপোস করে আছেন, সেই জন্য একদম স্পেশাল করে একটা ঘোল বানিয়েছি, খেয়ে দেখুন, প্রাণটা একদম জুড়িয়ে যাবে। এটা শুনে তো সবাই একদম সেই ঘোল খাওয়ার জন্যে নগেনের কাছে ছুটে যায়। সেই সময় বাড়ির ছোটরাও তো বলছে খাবে খাবে, তখন একলব্যের মা কিন্তু বাহানা করছে যে না, খাওয়ার আগে হাত মুখ ধুতে হয়, যাও তোমরা হাত মুখ ধুয়ে এসো, এই বাহানায় তাদেরকে ভেতরে পাঠিয়ে দেয়। ঠিক এই সময় কিন্তু নগেনের সাথে বৃন্দার চোখে চোখে ইশারা হচ্ছে। এরপর একলব্যের মা কি করছে, একলব্যের বাবাকে ইশারা করে ডেকে নিয়ে গিয়ে নিজেদের ঘরে চলে যায়। এরপর কি হচ্ছে, বাড়ির বাকিরা যারা আছে তারা তো ঘোলটা খায়, ঘোলটা খেয়ে দারুণ হয়েছে দারুণ হয়েছে বলছে, খুব ভালো লেগেছে তাদের ঘোলটা খেয়ে। আর এদিকে একলব্য আর রাঙা কিন্তু ঘোলটা খায় না, তারা কি হচ্ছে সেটা দেখার জন্য অপেক্ষা করছে।
এরপরে নগেন যখন পিসিমণিকে ঘোলটা খেতে বলছে তখন পিসিমণি কিন্তু সিন্নিটা মাখার বাহানা করছে যাতে ব্যাপারটাকে এড়িয়ে যাওয়া যায়। এরপরে রাঙা কি করছে, বলছে যে দোকান তো খুলতে দেরি হচ্ছে আর এখানে কিন্তু চোরের উপদ্রব খুব বেড়েছে। নগেনকে বলছে বেশি দেরি করো না, কিন্তু যাও দোকানে চলে যাও। এই বাহানায় কিন্তু নগেনকে দোকানে পাঠিয়ে দেয়। আর নগেন তখন কি করে, সেই কাজের লোককে মানে রাঙাকে বাড়ির বাকি সবাইকে ঘোল খাওয়ানোর কথা বলে দিয়ে সেখান থেকে চলে যায়। সেই ঘোল খেয়ে তো বাড়ির সবাই হাই তুলছে, যারা যারা খেয়েছে আর কি। আর বরদা তো পুজোর আসরে আসতে না আসতেই একদম ঘুমিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে কি হচ্ছে, রাঙা, একলব্য, পিসিমা যারা আছে তারা কিন্তু বাহানা করে সেখানে শুয়ে পড়ে। আর অঙ্কুরদাকেও বলে ইশারা করে যে ঘুমিয়ে পড়তে। কিছুক্ষণের মধ্যেই নগেন বাড়িতে ঢুকে পড়ে আর ধীরে ধীরে একলব্যের মা বাবার ঘরে পৌঁছে যায়, যেখানে একলব্যের মা বাবা ঘুমের ভান করে শুয়ে থাকে। দুজনকে শুয়ে থাকতে দেখে নগেন কি করে, আলমারির চাবিটা নিয়ে আলমারিটা খুলে ফেলে আর টাকাটাও বের করে নেয়। নগেন যখন ওপর থেকে নিচে নেমে আসছে আর যখনই পুজোর জায়গাটা পার করবে আর কি, তখনই রাঙা কি করে, তীর ধনুক নিয়ে হাতে নাতে তাকে ধরে ফেলে। আর সঙ্গে সঙ্গে একলব্য, পিসিমা সবাই এরা চোখ খুলে উঠে পড়ে আর বাবা মাও উপর থেকে নেমে নিচে চলে আসে। আর নগেনকে বলে যে এবার তোমার সব খেলা শেষ। আর তাকে এটা জানায় যে তুমি কি ভেবেছিলে যে তুমি এটা প্ল্যান করেছো? না, এই প্ল্যানটা করেছিল রাঙামতি, আর সেই প্ল্যান অনুযায়ী তোমরা সেই প্ল্যানের ফাঁদে পড়ে গেছো। একলব্যের মা বলছে, কথাই আছে না, অতি চালাকের গলায় দড়ি, তোমার সাথেও ঠিক তাই হয়েছে। এরপরে তো রাঙামতি বলছে যে দাঁড়া, বড় বৌদির ঘুম ভাঙাটা কমপ্লিট হোক, আমরা সেই অপেক্ষাটা করছি, তারপর দেখছি। তখন আর অপেক্ষা না করে একলব্য বলে, আমরা অপেক্ষা করব কেন, ধরা তো পড়েই গেছে, আমরা সোজা এবার পুলিশে ফোন করবো আর ওকে হাতে নাতে ধরিয়ে দেবো। নগেন তো তখন খুব ভয় পেয়ে যায়, ভাবতেও পারেনি যে ধরা পড়ে যাবে। আর সবাই নগেনের দিকে দেখতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।